বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস তার থাবাকে বিস্তৃত করে চলেছে গোটা পৃথিবীব্যাপী এবং এই থাবা কেবলমাত্র মানুষকে স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঝুঁকির মধ্যে সীমাবদ্ধ রাখেনি। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, কূটনৈতিক, নিরাপত্তাজনিত নানান ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। কবে এর থেকে নিষ্কৃতি মিলবে সেটি কেউই জানে না, তবে এ নিয়ে নানান রকমের গবেষণা হচ্ছে। মূল কথা যেটি এখন বলা হচ্ছে সেটি হচ্ছে যে এর সঙ্গে খাপ খাইয়ে পৃথিবীর মানুষকে চলতে হবে অনেক দিন এবং সেই সব বিবেচনা থেকেই আমরা গত কয়েক মাস ধরে অর্থাৎ কোভিড-19 বাংলাদেশে প্রবেশ করবার পর থেকেই কিংবা তারও আগে বলা যেতে পারে যখন এটি উহানে যাত্রা শুরু করে তখন থেকেই আসলে আমরা কোভিড-19 তার ক্রিয়া প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে তৃতীয় মাত্রায় প্রায় প্রতিদিন কথা বলছি এবং যেহেতু এটি বৈশ্বিক সমস্যা আমরা প্রতিদিনই চেষ্টা করছি পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিদের অথবা বিদেশিদের যুক্ত করবার জন্য, তাদের অভিজ্ঞতা শোনার জন্য এবং আমাদের অভিজ্ঞতা তাদের সঙ্গে বিনিময়ের জন্য। আজকেও সেরকমটাই করা হবে, অর্থাৎ আমাদের সঙ্গে বিদেশ থেকে যুক্ত হচ্ছেন একজন, স্টুডিওতে আছেন একজন। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ডক্টর নাদিয়া বিনতে আমিন। ডক্টর নাদিয়া বিনতে আমিন, প্রেসিডেন্ট ওমেন এন্টারপ্রেনার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, WEND, which is a government approved trade body association of women entrepreneurs and also member of FBCCI. She is the managing director of Research and Computing Services Private Limited, proprietors Bees Enterprises, Tara Retail, Director Best Life Insurance Limited and Chairman Tara Foundation. আমাদের সঙ্গে প্যারিস থেকে যুক্ত হচ্ছেন তাহা সিদ্দিকী। তাহা সিদ্দিকী একজন পাকিস্তানি সাংবাদিক, কিন্তু পাকিস্তান থেকে তিনি নির্বাসিত এবং এখন প্যারিসেই বসবাস করছেন। তাহা সিদ্দিকী is an award-winning Pakistani journalist living in exile in Paris since February 2018 after an attack on Mr. Siddiqui on 10th of January 2018. He and his family left Islamabad on 13th February with as much as a few suitcases, leaving their home country Pakistan for a safer refugee in France. Siddiqui is an investigative journalist and opinion writer and has reported from South Asia and Afghanistan. His work has appeared in the New York Times, The Guardian, The Washington Post, Foreign Policy, France 24, Al Jazeera, Christian Science Monitor, among many other international Pakistani and Indian news organizations. His focus areas include civil military affairs, terrorism and human rights. In 2014, Siddiqui owned the prestigious Prix Albert Londres, known as the French Pulitzer Prize, for his documentary on the spread of polio in Pakistan and Afghanistan. Taha Siddiqui also teaches journalism courses, free speech in the contemporary world and social media journalism at the prestigious Sciences Po University in France and is writing a book on Pakistan. Dr. Nadia Binte Amin, Shagoto Tritiyo Matra. Taha Siddiqui, welcome to the program. Thank you. ডক্টর নাদিয়া বিনতে আমিন, আপনার কাছে একটু জাস্ট সূচনায় শুনতে চাইবো যে বাংলাদেশের করোনা পরিস্থিতিকে কিভাবে দেখছেন। কালকেও সংখ্যাটা বেশ উদ্বেগজনক, যদিও পরীক্ষা যেহেতু কম হয়েছে সংখ্যা কিছু কমেছে এবং মৃতের সংখ্যা সর্বশেষ যেটি কালকে 16 জন মারা গেছেন। সো আপনি একজন নাগরিক হিসেবে কিভাবে ব্যাখ্যা করবেন এই পরিস্থিতি এবং যেভাবে বাংলাদেশ অ্যাড্রেস করছে সেটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? প্রথমে জিল্লুর ভাই আপনাকে ধন্যবাদ দিব যে আমাকে আজকে এখানে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন এবং আমি ব্যক্তিগতভাবে একজন নারী উদ্যোক্তা, তো আমি নিজের পক্ষ থেকে এবং আমাদের সকল নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে চ্যানেলের দর্শকদের শুভেচ্ছা দিচ্ছি। এখানে যেটা হচ্ছে যে করোনার এই মহামারী, যে বৈশ্বিক মহামারী চলছে এখন, সেই ক্ষেত্রে আমরা যেটা ওভারঅল একটা দেখতে পাচ্ছি, দেশের পরিস্থিতি যদি বিবেচনা করি তাহলে তো এটা ক্রমান্বয়ে একটি খারাপের দিকে যাচ্ছে এবং মৃত্যু হার বাড়ছে। আর যেহেতু আমরা সকলেই জানি যে টেস্টের পরিমাণ যতখানি হচ্ছে সেই হিসেবে আমরা একটা স্ট্যাটিস্টিক্স পাচ্ছি। এখন প্রপারলি যদি টেস্ট করা হতো সেই হিসেবে আমরা এক্সাক্ট রিপোর্টটা হয়তো আমাদের কাছে অনেক সময় আসছে, অনেক সময় আসছে না, কারণ আমরা সবাইকে তো আসলে টেস্ট করতে পারছি না এবং সব যারা মারা যাচ্ছেন তারা কতজন করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন এবং আসলে কতজন অন্য রোগে মারা যাচ্ছেন সেটাকে বিভাজন করাটা একটু মুশকিল হয়ে গেছে এই মুহূর্তে। তবুও আমরা যেটা সরকারিভাবে অন্যান্য সিভিয়ার রোগে যারা আক্রান্ত তারা করোনা আক্রান্ত হলে তাদের মৃত্যু ত্বরান্বিত হচ্ছে, হ্যাঁ সেটা। এবং গ্রাম বাংলায় অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক এমনি অন্যান্য রোগে মারা গেছে, সেক্ষেত্রেও আমরা করোনায় আক্রান্ত ধরে নিয়েছি। কিন্তু
সর্বোপরি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের করোনার আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, সেই প্রেক্ষিতে আমি নারী উদ্যোক্তা হিসেবে উদ্যোক্তার প্রেক্ষিতে বলবো যে আমরা ভীষণভাবে আশঙ্কিত, আমরা শঙ্কায় আছি। আমরা যেহেতু মানসিকভাবে একটা মনস্তাত্ত্বিক লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা একটি অর্থনৈতিক বিপন্নতার মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমাদের সমস্ত যে কার্যক্রম স্থবির হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা সর্বোপরি আমাদের নারী উদ্যোক্তাদের প্রেক্ষিতে একজন নাগরিক হিসেবে এবং সর্বোপরি একজন নারী উদ্যোক্তার প্রেক্ষিতে আমাদের যেটা মনে হচ্ছে যে ক্রমান্বয়ে দেশের অবস্থা আসলে একটু একটু করে খারাপের দিকেই যাচ্ছে। আসবো আমি আপনার কাছে। তাহা সিদ্দিকী, the coronavirus outbreak shows no sign of slowing down in Europe, and so far 179,433 have been infected, 27,529 died, and around 2,200 are in critical condition in France. So how do you explain the situation in Europe, especially in France? Well, from what we're seeing, that this was the week that they actually began the deconfinement after having a lockdown for almost two months. The lockdown started in March, and then all the way in April, and then May, and then earlier this week on Monday, they started what is called the deconfinement. But as of yet, the deconfinement has not been does not mean that the limitations have been removed because of the fact that the virus is still active. So what France has done is that they have divided zones into two different colors. There's the green zone, and then there's the red zone. Paris, for example, where we live, it's in the red zone, which means that there are still a lot of limitations on public transport, on going to work, on the kind of businesses that can open. So there's still, the virus is actively roaming around in the red zone areas, which is most of the east and the north of the country, and the south and the west of the country, where it has become green. But even there are still limitations. The government is still recommending that people stay at home, work from home. Schools are still not open. Very few schools have been open, and that only for little children, younger children. So the situation is still quite tense, and still the virus is quite active in the atmosphere, and it is expected that right now, at the end of this month, the government will reassess the situation and see if further deconfinement is necessary, or if the virus has become more active and it's spreading more, then perhaps they will go back to the confinement and back to the lockdown. So everything will depend on the numbers that we will see in the coming days. And what's about Pakistan? And we know that Pakistan spends only 2.75% of its GDP on healthcare. That is below average for a developing country. So what is the reason for the heads of government in almost every country to be so indifferent to the public health sector? Well, as far as in Pakistan the situation is concerned right now, it's quite alarming, because in Pakistan the virus is right now rising. It's going towards its peak, and despite that, the government has announced that it will ease in the lockdown. It will relax the lockdown efforts, and basically it will allow businesses to open. And the government has said that it is because of the business concerns and the economic concerns that we're going to opt for that. We're going to see a much more sort of higher death rate in the coming days in Pakistan. We're going to see a lot more cases in Pakistan, and there's a chance that the health system, which, as you rightly mentioned, is not well. And the government has been not spending well on it for years and years. The health system might collapse in Pakistan. So right now, from what we see, the situation currently, it's quite alarming as to what will happen in Pakistan, especially because there seems to be also another problem of the communications from the government. The federal government, which sits in Islamabad, has a different point of view. The provincial governments have a different point of view, and we're seeing there's a lot of tension between the federal and the provincial governments. And then, of course, there's the military element to all of this.
the military wants to do something completely different and independent, and the military is the one that is backing Imran Khan's government. Even when the deconfinement or the easing of the lockdown things happened, those instructions came about, we were hearing that the lockdown first was imposed by the military, then the relaxation also is the military's decision. So the military is probably deciding for the government, while the government is also not is under pressure from provincial governments too. So it's sort of a governance nightmare right now in Pakistan, if I may say so. Could you please tell us very briefly the assassination attempt on you and your exile story, very briefly? Well, that was, as you mentioned in your introduction of Me Too, that happened in 2018 in January, and I had been receiving threats from the Pakistan military for a very long time. They were documented by Reporters Without Borders and Committee to Protect Journalists. And then I had a case against me by the Federal Investigation Agency also for maligning the military online. And then in January 2018, on 10th of January 2018, when I was heading to the airport, I was going for work to the UK. And at that time, my taxi was stopped on the road, and there were two cars that tried to abduct me and take me away. They were armed men. I believe they were from the Pakistan military. While the abduction was ongoing, at that time I managed to escape from them and then get refuge from the police. And so it's sort of ironic that the police at that time, it was Nawaz Sharif's government, so they were protecting me. But then later on, when I met with the Interior Minister of the country at that time, Ehsan Iqbal, he advised that I should write an apology letter to the Pakistan Army Chief, and I did not want to do that. I wanted to continue working on what I wanted to do, and I wanted to continue exercising my right to freedom of speech. So I decided that it's better that I move abroad and continue to speak about Pakistan as freely as possible. So in February 2018, the next month only, in a few weeks, I decided to leave Pakistan with my family and move to France, where I had a lot of connections because of my media relations with the French media. I've been reporting for the French media for the last 10 years. So because of that, now I live in exile since 2018. So it's been 2 years that I've been living in France, in Paris. Okay, I'll come back to you again. Dr. Nadia, একটু শুনতে চাইবো যে এই যে কোভিড-19 পরিস্থিতি, একটা মহা সংকটের সময়, এবং সংকটকাল কতদিন চলবে কেউই জানে না। আপনি যেহেতু নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন এবং তাদের অ্যাসোসিয়েশনকে লিড করছেন, আপনার কাছ থেকে শুনতে চাই যে কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার অ্যাসোসিয়েশনের সদস্যরা? আচ্ছা, প্রথমত আমি যেটা বলতে চাই যে আমাদের, আপনারা জানেন যে একটা নববর্ষ, এই সময়টাতে নববর্ষ থাকে, ঈদ থাকে, আমাদের নারী উদ্যোক্তারা কিন্তু স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, আমাদের বেসিক্যালি যেটা হচ্ছে যে তৃণমূল, ক্ষুদ্র, মাঝারি এই ধরনের উদ্যোক্তা হচ্ছে আমাদের সদস্য। তো আমরা দেখি যে এই নববর্ষ এবং ঈদ, এই সমস্ত পার্বণকে রেখে কিন্তু তারা সারা বছর অপেক্ষা করে ব্যবসাটা করবে। কিন্তু আমাদের যে করোনা মহামারীটা ঠিক এই সময় আসাতে ওরা ভীষণ বিপাকে পড়েছে, এবং অর্থনৈতিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে, যেটা কতিপয় রপ্তানিমুখী শিল্প ছাড়া সব ধরনের ব্যবসা কিন্তু এখন লকডাউন পর্যায়ে চলে গিয়েছে, যে কারণে আমাদের নারী উদ্যোক্তা আসলে ভালো নেই। সরকার তো কিছু কিছু জিনিস খুলে দেওয়ার সিদ্ধান্ত, সেই জায়গাতে আমি দোকানপাট, শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত, সেখানে একটু একটু করে আসে। যেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নারী উদ্যোক্তাদের জন্য একটা প্রণোদনা, অ্যাকচুয়ালি এসএমএফ সেক্টরে প্রণোদনা ঘোষণা করেছেন 20,000 কোটি টাকা। তো আমরা জানি যে আমাদের নারী উদ্যোক্তার সংখ্যা দেশে প্রায় 7.8 মিলিয়ন, এবং জিডিপিতে আমাদের এসএমই সেক্টরের কন্ট্রিবিউশন 25%। তো সেই বেসিসে আমরা দেখেছিলাম যে একটা আমাদের সদস্যদের মধ্যে আমরা একটা সমীক্ষা চালাই, সেখানে আমরা দেখতে পেয়েছি শুধু করোনাকালীন তাদের যে ক্ষতির পরিমাণ, সেটা প্রায় আমাদের সদস্যদের মধ্যে আমরা 100 জন নারী উদ্যোক্তা নিয়ে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে সমীক্ষাটা চালিয়েছি। সেখানে দেখেছি প্রায় 100 কোটি টাকা আমাদের সদস্যদের মধ্যে শুধু 1 মাসের ক্ষতি। এখন এটাকে যদি আমরা 2-3 মাস অ্যাড করি, প্লাস কোন মাসের জন্য সার্ভেটা করেছেন? এটা শুধু আমরা করেছিলাম মার্চ মাসের জন্য। হ্যাঁ, মার্চ গেল, মে মাস চলছে। তারপরে আমরা দেখছি যত যাবে ঈদকে ফোকাস করে আরো 2-3 গুণ বেড়ে যাবে। এছাড়াও আমরা যেটা দেখতে পাই, যদি 7.8 মিলিয়ন নারী উদ্যোক্তাকে কনসিডার করি, তাহলে আমরা এটা সামগ্রিকভাবে ক্ষতিটা কিন্তু
অনেক বড় আকার ধারণ করবে। এবং এই প্রণোদনার যে টাকাটা কথা বলা হয়েছে সেটা এসএমই সেক্টর, সেখানে কিন্তু বিভাজন হয়নি যে নারীদের জন্য কতটুকু বা পুরুষদের জন্য কতটুকু। যদিও যখন আমি 25 বছর আগে আইবি থেকে বের হয়ে ব্যবসা শুরু করেছিলাম তখন আসলে আমি উদ্যোক্তা হিসেবেই ব্যবসা শুরু করি, তখন নারী পুরুষ ভেদাভেদে ব্যবসা করিনি। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন আমি এমফিল বা পিএইচডি করছিলাম, সেটা আমার বেসিক্যালি নারী উদ্যোক্তাদের নিয়ে, তখন আমি দেখেছি যে আমাদের পাশে দাঁড়ানোর জন্য একটা স্ট্রং সরকারি অনুমোদিত প্ল্যাটফর্ম দরকার। সেই প্রেক্ষিতে আমাদের এই ওয়েন্ডের পথ চলা, এবং আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং সেই আমলেই গত 2017 সালে সেপ্টেম্বরে আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন প্রাপ্ত হই। আমাদের প্রথম কাজ ছিল নারীদের পাশে দাঁড়ানো, এবং সেকেন্ড কাজ হচ্ছে নারীদের যে সমস্ত দাবি দাওয়া সেগুলো তুলে ধরা। এই যে এই খারাপ কালীন সময়ে আমরা কিন্তু স্পেশালি আমাদের নারীদের পক্ষ থেকে, ওয়েন্ডের পক্ষ থেকে সবসময় সবার জন্য বলে যাচ্ছি যে আমরা ভালো নেই, আমাদের আসলে প্রণোদনা দরকার। এবং সেই প্রেক্ষিতে আমরা খুশি যে এসএমই সেক্টরে একটা প্রণোদনা এসছে। কিন্তু আমাদের যেটা শঙ্কার জায়গা বা আমাদের দ্বিধান্বিত করছে যে এই প্রণোদনা প্যাকেজের কতটুকু আসলে নারীরা যুক্তভাবে পাবে এবং কিভাবে মোডালিটিটা পাবে, কেন পাওয়া শুরু হয়নি এখনো শুরু হয়নি, এবং মোডালিটিটা কি হবে। বিকজ আপনি জানেন যে আমাদের যে তৃণমূল, মধ্যম আয় এবং ক্ষুদ্র আয়ের যে নারী ব্যবসায়ীরা আছেন তাদের কিন্তু ব্যাংকিং, এটা মূল বিষয়টা ছিল যে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এটা ডিস্ট্রিবিউশন হবে, বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে। কিন্তু আমাদের নারী উদ্যোক্তাদের আসলে ব্যাংকের সাথে সেরকম হ্যান্ডসাম ট্রানজাকশন হয় না। তো সেই কারণে ওরা এখন এটা প্রণোদনা ডিক্লেয়ার হলেও তারা কিছুটা দ্বিধান্বিত যে কিভাবে, এখন অনিশ্চিত একটা অবস্থার মধ্যে। শুনবো আরো আপনার কাছ থেকে। Taha, did the Imran Khan-led government come into incumbency with army support? Why IK has got a nickname selected PM? Definitely. I mean, Imran Khan, when he came to power in 2018 in the elections, at that time, this was the opposition that coined the term selected rather than elected. And we understand from this started, the support that Imran Khan has from the military started somewhere around in 2010-11, when there was a general of the ISI named General Pasha. He's thought to be believed to be behind the reimagining and the sort of repackaging of Imran Khan, because Imran Khan for a very long time was not very successful in politics. He had tried his luck for the last 17-18 years since he had launched his party, but it was only in 2011-12 when he started aligning with the military, and we saw that. How did we see that? We saw men from the PTI, which is the Pakistan Tehreek-e-Insaf, leaving the party and saying that the party has been taken over by the military advisors, and it is getting controlled by the military. And we saw whistleblowers from the PTI itself coming out and telling us. Then we also saw many of the other politicians joining the PTI, sometimes under pressure, and sometimes we know of these politicians that they belong to the military sort of lobby, and they were joining the PTI in herds in many numbers. So we saw that the Imran Khan sort of party was being built with electables, with people who would win the 2018 election. But even then, we do know that Nawaz Sharif's party, which was in power before Imran Khan, they were quite strong. So then we saw that Nawaz Sharif's party started getting persecuted in Pakistan. They started getting cases against them in the courts. Nawaz Sharif himself was targeted by court cases. His family was targeted by court cases. Then the media started
getting attacked if they would be critical of the PTI or of Imran Khan. So the media was controlled, the political parties were controlled, and through all of this, they brought in Imran Khan because Imran Khan is one of those people who for the very long time wanted to become the prime minister. And now that he has become the prime minister, he's sort of let go of anything else, and he doesn't have any other aims or objectives. It looks like that. It looks like as if it was his dream to become the prime minister and then later on just hand over all sorts of power to the military. And we're seeing that in all sorts of, departments of the government, whether it's governance, law enforcement, media management, everything is now being done by generals, retired generals, or serving generals, and the military and the government itself, or Imran Khan itself, is just a democratic facade that they have created so that the world and people in Pakistan do not complain about there not being a democracy. And this is what we call a hybrid regime or a soft coup that we've seen, that the military does not want to come into actual power because of the experience they had with General Musharraf until 2008, and how when General Musharraf left from power, the military was targeted a lot. It lost its reputation. So now they want to have a smart sort of military management model, and which is what we're seeing, this hybrid regime of Imran Khan. So it's like a shadow incumbency, and does the actual power rest on general headquarters and not in Islamabad? Prime Minister Khan championed a sweeping victory in the name of Tabedil. What changes he brings into the table? Well, definitely this is what his slogan was, that he will bring change. And the idea was that, the two traditional parties, which were the People's Party, which was the Bhutto's party, and Nawaz Sharif's party, which is the PMLN, they were trying to get them out of politics. But basically, from what we have to understand is that the restoration of democracy, when it happened in 2008 after a dictatorship of General Musharraf, these two political parties, the PMLN of Nawaz Sharif and the People's Party of Bhutto, they started gaining strength, and they started making inroads, and democracy was being strengthened. So at that time, whenever democracy gets strengthened in Pakistan, the civil-military balance tilts towards the civilians, and the military loses its space. So they did not want that happening, because the military is in Pakistan runs a business empire. It runs it's involved in many things, much more than its own traditional role. So they could not allow the civilians to come back and come into power, and that's why Imran Khan was made this front and this sort of facade of their sort of governance model. In that sense, I mean, when we talk about decision making in Pakistan, the decision making when it comes to foreign policy, the decision making when it comes to defense policy, the decision making when it comes to how the relations should be with international governments, different groups. Also, for example, strategic decision making when it comes to the policy of the militancy, which Pakistan is been sponsoring for a long time in Afghanistan or in Kashmir. All of that, these decisions rest with the military, with the generals, and Imran Khan is more or less a stamp paper government that signs and lets the military do whatever they want. And what's your take on the Panama report, former Prime Minister Nawaz Sharif and his daughter Maryam Sharif's arrest? I mean, the Panama report was basically, definitely the Panama Papers showed that the Sharif family had offshore companies in the name of his sons and in the name of his children. But for his children's sort of assets and for his children's offshore companies, the court case started against him, and there was a sort of a witch hunt, because eventually the courts in Pakistan said that they could not find enough proof of this money being laundered or if this money was earned from any corruption. And eventually they actually disqualified him for a different reason. But they created this atmosphere and this sort of narrative that it had to do with Panama
Papers when it had nothing to do with Panama Papers. It was actually a document that he had not submitted to the government, which was a document that he had was a residence visa that he had from Saudi Arabia because of the fact that he was sent into exile by the military, that he had this residence visa and he had to declare that residence visa. And because he did not declare that residence visa, he was not honest. And so they used a law which was actually brought in by General Ziaul Haq in the 80s of not being honest. If you're not being honest, then you can be disqualified from the parliament. So it was all a botched up effort, and we saw it was all an effort that was a media trial that was done by pushing the judiciary to a corner and asking the judiciary to take certain decisions so that a clear way could be made for Imran Khan and for him to come into power. Even now, Maryam Nawaz, who is not connected to all of these cases, not connected to anything, she was recently put in jail because they said that she also forged some documents. Again, this is a very weak case. The courts have not been able to prove anything, but they have literally silenced her. She cannot speak to the media. In recent times, when she started speaking to the media, they started censoring her press conferences. The media was told not to cover her. And now her father, who was in jail because of these trumped up charges, he fell really sick and he had to go for treatment, and they did not give him treatment. So eventually they blackmailed the family into going into silence so that his father, Nawaz Sharif, the former prime minister of the country, will be allowed to get independent treatment from an independent hospital. So he had to go abroad. And all of this was maneuvered and manipulated by the military so that Nawaz Sharif's party and Nawaz Sharif's politics does not get any stronger than it already is. ডক্টর নাদিয়া, একটু আপনি বলবেন, ঈদের প্রসঙ্গ তুলছিলেন, সামনে ঈদ, সো এই সময়টাতে আসলে যে পরিস্থিতি, সবাই ব্যবসার আশা নিয়ে থাকে, কিন্তু এবার ব্যবসা তো হচ্ছে না, বরং অনেক দায় চাপ অনেক বেশি, সেটা মোকাবেলা করবার জন্য কি করছেন? আর কি, যেমনটা আপনি স্টিমুলাস প্যাকেজ নিয়ে বলছেন, আপনি বলছিলেন যে এখনো মডেলটি ঠিক হয়নি, তো কবে হবে, কিভাবে হচ্ছে, তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আপনারা কথা বলছেন কিনা? মানে আমি বলছি সরকারের সঙ্গে বা অন্যান্য ট্রেড বডি, এফবিসিসিআই, তাদের সেই সব বডির নেতৃত্বের সঙ্গে আপনারা কথা বলছেন কিনা যে এই নারী এন্টারপ্রেনিয়রদের জন্য আসলে কতটা সুবিধা আদায় করা যায়? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি আপনাকে যে ঈদ পার্বণের ব্যাপারটা যদি বলি, তাহলে যদিও আমাদের নারী উদ্যোক্তাদের সাথে আমরা যেটা মত বিনিময় বলে, সেটার মাধ্যমে ওদের কাছে মতামত নিয়ে জানতে পারি, ওরা আসলে শপিং মল খোলা রাখাটার ব্যাপারে ওরা তেমন ভাবে পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে না। তারা অনলাইন বেসড বিপণনে চলে যাচ্ছে, প্রচুর নারী আমাদের উদ্যোক্তা যারা অনলাইনে আছে। এবং আমাদের যে ভ্যান, সেখানে আমাদের দুটো প্ল্যাটফর্ম আছে, একটা ভ্যান গ্যারাজ, একটা আছে ভ্যান ফুড কিচেন। সো যারা খাবার ব্যবসা করে তারা ওখানে খাবার, কৃষি পণ্য, সেগুলো আপলোড করতে পারেন। এবং যেটা আছে আমাদের ভ্যান গ্যারাজ, সেখানে বিভিন্ন ধরনের নারী উদ্যোক্তাদের যে সমস্ত প্রোডাক্ট তারা বানিয়ে থাকে, সেগুলো তারা বিপণন করতে পারে। সেটা হচ্ছে আমাদের ঈদকে সামনে রেখে এখন অনলাইনে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি, তাদেরকে ফোকাস করার চেষ্টা করছি, যেহেতু তাদের পুঁজি স্বল্প পুঁজির একটা ইস্যু। এবং অনলাইনে তো এখন পৌঁছানোটা সমস্যা হয় না, পৌঁছানো এখন আমাদের কিছু ডেলিভারি হাউস আছে যারা এটাতে এখনো তারা কাজ চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটা আমরা কিছুটা একদম ফিজিক্যাল সেলের থেকে স্টোর সেলিং এর চেয়ে এটা ওদের জন্য প্রায়োরিটি, তারা প্রেফার করছে নারী উদ্যোক্তারা। বিকজ এখন ওরা বলছে যে যদি আমরা যাচ্ছি, আসলে যাই বলেন, শপিং কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে করা যায় না, স্পেশালি ঈদের শপিং। আমরা বাঙালি, আমাদের সবসময় একটা সবসময় উৎসবকে ঘিরে আমাদের সমস্ত শপিং হয়। এবং আমি আরেক জায়গায় বলছিলাম যে আপনারা যখন যাবেন, একটা মেটেরিয়াল পরে কেউ ট্রায়াল দিয়ে দেখতে চাইবে, কেউ শাড়িটা গায়ে দিয়ে দেখতে চাইবে, যেটা ঈদের জন্য যে মানাচ্ছে কি মানাচ্ছে না, বা একটা পার্স বা একটা জুয়েলারি হাত দিয়ে পরে। সো সেই ক্ষেত্রে কিন্তু ডিউরিং ঈদ শপিং ইউ ক্যানট হ্যাভ দ্য সোশ্যাল, ইউ ক্যানট মেইনটেইন দ্য সোশ্যাল ডিস্টেন্সিং। সো সেই ক্ষেত্রে শপিং মলে যাওয়া, অনেকে তো অনেক দেশ থেকে নানান কিছু এনে এখানে অনলাইনে বিক্রি করতে, সেটাও একটা ক্রাইসিস তো নিশ্চয়ই। হ্যাঁ, সেটাও একটা। আর
কিন্তু এইবার আমরা দেখেছি নারী উদ্যোক্তা ভীষণভাবে দেশি পণ্যের উপরে জোর দিচ্ছেন, তারা ভীষণভাবে দেশি পণ্যের উপর জোর দিচ্ছেন, উইচ ইজ পজিটিভ আমাদের জন্য ভীষণভাবে, যে আমাদের নিজেদের নারীদের বানানো জিনিসগুলোই বিক্রি হচ্ছে। সো এটা একটা। আরেকটা আপনি বলছিলেন যে প্রণোদনা নিয়ে আমরা পলিসি লেভেলে কথা বলেছি কিনা। আমরা কথা বলছি, আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেছি, আমরা এফবিসি এর সাথে কথা বলেছি, আমরা এনবিআর এর সাথে কথা বলেছি, আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলছি। আমরা শুধু ওয়েন না, সমস্ত নারী উদ্যোক্তাদের জন্য যত রকম জায়গায় যত রকম পলিসি মেকারদের সাথে কথা বলা যায় সেখানে আমাদের যেটা হচ্ছে যে অবশ্যই প্রথম দিকে মডালিটিটা মানে যে ফর্মটা আমরা দেখেছিলাম যে ভীষণ জটিল ছিল, যেটা আমাদের ব্যাংকের মাধ্যমে যে ডিসবার্সমেন্টটা হওয়ার কথা যেটা তৈরি হয়েছে, পরবর্তী পর্যায়ে এটাকে একটি সহজীকরণ করার পর্যায়ে আছে এখন। এটার উপর কাজ করছেন এফবিসি এবং বাণিজ্য মন্ত্রণালয়। এবং এক্ষেত্রে আমি বলে রাখি যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, মাননীয় বাণিজ্য মন্ত্রী আমাদের সবসময় পাশে থেকেছেন, আমাদের নারী উদ্যোক্তাদেরকে অনেক সাহস জুগিয়েছেন, এবং আমাদের এফবিসি এর প্রেসিডেন্ট উনিও আমাদেরকে সাহস জুগিয়েছেন, ধৈর্য ধরতে বলেছেন। কিন্তু আমাদের যেটা হচ্ছে যে প্রণোদনা প্যাকেজের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইউজুয়ালি আপনি যদি ব্যাংকের মাধ্যমে ডিসবার্সমেন্ট করেন, ওখানে একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে ব্যাংক টু ব্যাংক রিলেশনশিপ। হ্যাঁ, তো আমরা দেখি যারা আসলে বড় বড় ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাংকের সাথে রিলেশনশিপটা ভালো থাকে। তো নারী উদ্যোক্তাদের উদ্বেগের কারণ কিন্তু প্রথম হচ্ছে যে প্রথম এবং প্রধান যে আমরা তো ছোট ছোট ট্রানজাকশন করছি, কারো কারো সেরকম এই রিসেন্ট কালে হয়তো ট্রানজাকশন হয়নি, পুরো স্বল্প পুঁজিটা সে ব্যবসা খাটিয়ে ফেলেছে। তো তাদের জন্য এই ব্যাংক রিলেশনশিপে হয়তো প্রণোদনার প্যাকেজটা প্রপারলি পৌঁছবে কিনা এটা নিয়ে তারা ভীষণভাবে কনসার্ন। এবং আমরা আসলে আপনার মাধ্যমেই এটা প্রকাশ করতে চাচ্ছি যে হ্যাঁ, আমাদের নারীরা ভীষণভাবে কনসার্ন যে আদতেই কি মোডালিটিতে এই তাদের হাতে যাবে, বিকজ গ্যারান্টি কোল্যাটারাল। এখানে আরেকটা জিনিস আপনি সবসময় মাথায় রাখতে হয় আমাদের, আমরা কিন্তু একটা সেক্টর কথা ভুলে যাই, যারা ডিভোর্সি, যারা সিঙ্গেল, যারা উইডো, যাদের কিন্তু কোল্যাটারাল বা গ্যারান্টার হিসেবে তেমন কোনো পাশে এসে দাঁড়ানোর মতো কেউ থাকে না, যারা নিজেরাই নিজেদের গ্যারান্টার, নিজেদের কোল্যাটারাল। সো এই জন্য আমাদের প্রণোদনা প্যাকেজটাকে আরো যদি ফ্রেন্ডলি ওয়েতে, বিশেষ করে নারী উদ্যোক্তা, ক্ষুদ্র মাঝারি তৃণমূলে পৌঁছানোর ব্যবস্থা করা যেত, সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এবং যারা সংশ্লিষ্ট নীতি নির্ধারক আছে তাদের কাছে অনুরোধ করব যে আমাদের এটা যে আরো সহজীকরণ ভাবে তাদের হাতে পৌঁছে যায়। বিকজ নারী উদ্যোক্তারা মনস্তাত্ত্বিক ভাবে ভালো নেই, অর্থনৈতিক ভাবে ভালো নেই, এবং তাদের যে এই সোশ্যাল চ্যালেঞ্জটা তারা ফেস করছে ডিউরিং এই করোনা ভাইরাস। একটা তো মৃত্যু ভয়, আমরা সবাই প্রতিনিয়ত একটা ভয়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি, তারপরে যদি আপনি জানেন যে জীবন এবং জীবিকার দোলাচলে একটা আমরা পাড়ি দিচ্ছি। তো এই জায়গাটায় ওরা বিশেষভাবে অনুরোধ করছে যাতে সহজীকরণ ভাবে এই ক্যাশ ট্রান্সফার যেটা ইন্ডিয়াতে করা হয়েছে সেভাবে যদি আমাদের দেশেও নারী উদ্যোক্তাদের হাতে পৌঁছে যায়, তাহলে হয়তো তারা আবার ঘুরে দাঁড়াবে। বিকজ এসএমই সেক্টরে কিন্তু এই যে 25% কন্ট্রিবিউশন, এখানে 40% হচ্ছে নারীদের কন্ট্রিবিউশন। সো ইটস আ বিগ কোয়ান্টিটি। আসবো আপনার কাছে। তাহা, there is a perception that Pakistan is run by military ink. So why there is a pathetic ratio between defense budget, healthcare and education expenditure in Pakistan? I have many questions for you, but time is too short, so make it briefly. Taha. Well, as far as when we talk about the military budget, basically we're seeing that in Pakistan, the military has been asking for more and more sorts of budget for the last many years, and it has been on an increase. We saw last year that they said that they were going to take a military cut, but eventually budget cut, but then eventually we saw that they said it will be suspended, and then they asked for a supplementary budget. This year already they've asked for a 20% increase in their salaries. The problem is that the Pakistan military basically works in many ways like a protection racket or a mafia, if I may call it that, and it basically creates threats for the Pakistani as a country, threats that India is going to attack us, or threats that the international powers are out to get our nuclear bombs, or Afghanistan wants to get Khyber Pakhtunkhwa from us.
the province on the Afghanistan border. So in that sense, the Pakistan military creates this paranoia through its jihadi policies, through its strategic militancy policy, and then it creates this threat perception and demands that the government pays it so that it can protect the people from these threats that it actually has created itself. So in that sense, we see that the Pakistan military then basically gets a lot of money from the government. And when the Pakistan military gets one of the largest shares, it's the second largest share after debt servicing, the Pakistan military gets the second largest from the government budget, then the remaining amount that is left is very less for other things, for development, for developmental budget, for health, for education. So it's just basically because they're taking the biggest share out of the pie that there is nothing left for the rest of the country. As you know that Paris-based Financial Action Task Force, FATF, is closely eyeing and warning Pakistan for funding terror outfits. Could you please explain it very shortly? You have only 1 minute. Well, the Financial Action Task Force has put Pakistan on a grey list, and they were saying that Pakistan has not been able to curb financial terrorism financing and also money laundering. And Pakistan has been on this grey list for over a year almost now. And the reason is that Pakistan's sort of measures to control terror financing or money laundering are very weak. And we're seeing that in recent times, with this Kashmiri Mujahideen, the Kashmiri militant groups, they have been sort of under a lot of attention, and a lot of they've been under a under the sort of attention that international bodies have been putting them. And Pakistan has been just doing cosmetic actions. They're not doing any concrete actions to stop this from happening, because again, the Pakistani military or the Pakistani policy makers need these terrorists for their own strategic reasons in the region. So because of that, we see that Pakistan has been getting a lot of flack from the Financial Action Task Force, and there is a good chance that Pakistan might be put on the blacklist, which will create a lot of economic issues for the country to trade with the world. Thank you, Taha. ডক্টর নাদি, একটু একেবারে শেষ প্রান্তে আমরা ছোট্ট করে আপনি বলেন যে এই সংকট কবে কাটবে কিন্তু আমরা কেউই জানি না। এই স্টিমুলাস প্যাকেজ যদি পানও তাতেও সংকট কতটা কাটবে কেউ নিশ্চিত। তার জন্য কোনো গবেষণা বা কোনো পরিকল্পনা কি আপনারা করছেন যে সামনের দিনগুলো মোকাবেলা করার জন্য কি করবেন বা কি করবেন? ছোট্ট করে জাস্ট 30 সেকেন্ডসে যদি বলেন আপনি। আমরা যেটা গবেষণা যেটা দেখেছি, আমরা আসলে ভার্চুয়ালি বলেছি নারী উদ্যোক্তাদের যে ভার্চুয়ালি অনলাইনে আরো বেশি সম্পৃক্ত হতে। এটা হচ্ছে প্রথমত ব্যবসায়। আর পুঁজির ক্ষেত্রে আমাদের কিছু প্রস্তাবনা আছে যে আমরা যদি নারী উদ্যোক্তাদেরকে ট্রেড বডির মাধ্যমে প্রত্যয়ন করে দিয়ে তারপর তাদের ব্যবসাগুলোকে অ্যাসেস করে নিয়ে তাদের ট্রানজাকশন অ্যাসেস করে তারপরে ব্যাংকিং চ্যানেলে তাদেরকে কিছুটা টাকা পৌঁছে দিতে পারি, তাহলে এই রিভলভিং ফান্ডটাকে তারা ইউটিলাইজ করে ব্যবসা করে সামনের ক্রাইসিসটাকে কাটাতে পারবে। এছাড়া ইমার্জেন্সি ক্রেডিট লাইন অফ কোল্যাটারাল ফ্রি লোন যেটা, সেটাও যদি করা যায় আমাদের ট্রেড বডির মাধ্যমে, তাহলে নারী উদ্যোক্তারা কিছুটা নিরাপত্তার আশ্বাস পাবে। আরেকটা হচ্ছে যে বেইল আউট করার জন্য আমরা দেখেছি আমাদের পাশের দেশ ইন্ডিয়াকে দেখেছি যেটা ওনারা করেছেন, যে আমদানি নির্ভরতা কমিয়ে নিয়েছে উইদিন দ্য সেক্টর, যার যেটা শক্তি বা স্ট্রেংথ আছে যে ব্যবসার, আমাদের নারী উদ্যোক্তাদেরকে সেইভাবে যদি আরো সম্পৃক্ত করতে পারি, বিকজ যাই করি আমাদের তো আসলে নেসেসিটি গুডস গুলো আলটিমেটলি লাগবে, সেই সব ক্ষেত্রে ব্যবসা কিন্তু বন্ধ থাকবে না। তো আমাদের নারী উদ্যোক্তাদের তো ব্যবসা করতেই হবে এবং জীবিকার জন্য, জীবনের জন্য তাদেরকে এগিয়ে যেতে হবে। হয়তো কিছুটা স্থিমিত হবে বা অনেক বেশি হয়তো স্থবির হয়ে আসবে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা নিশ্চয়ই একদিন ঘুরে দাঁড়াবো। সবাই অবশ্যই সুদিন আসবে। সেই সুদিন আসার যে ট্রানজিশনটা, সেই সময় আমরা আশা করবো যে সবাই আমাদের পাশে থেকে আমাদের এই ক্রান্তি লগ্নটাকে কাটিয়ে অনেক অনেক ধন্যবাদ ডক্টর নাদিয়া বিনতে আমিন এবং মিস্টার তাহা সিদ্দিকী। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। Thank you for having me. দর্শক, কথা বলছিলাম আমরা কোভিড-19 বা করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে, এবং ডক্টর নাদিয়া বিনতে আমিন একজন নারী উদ্যোক্তা এবং তাদের নেতৃত্ব দিচ্ছেন।
সরকারের সহায়তা, আসলে নীতি সহায়তা ছাড়া আসলে এই সংকট মোকাবেলা সম্ভব নয়। এবং আমরা যখন নারীর ক্ষমতায়নের কথা বলি, নিশ্চয়ই তাদের দিকে, এবং তারা যেহেতু অধিকাংশই স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজেসের সঙ্গে যুক্ত, তাদের দিকে নজরটা দেওয়া উচিত। এখন পর্যন্ত যে স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে, তিনি বলছিলেন যে এর মডালিটিটা এখনই ঠিক হয়নি, কারা পাবেন, এবং এখানে আবার নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য বা তাদের আলাদা করে দেখা হবে কিনা, সেই সব বিষয়গুলো। এবং নারী উদ্যোক্তা যারা, তাদের কিন্তু অনেক ফর্মাল অনেক কিছুই নেই, সেটিও মাথায় রাখতে হবে। কিন্তু তারা কাজ করছেন, এগিয়ে যেতে চাইছেন, কাজে সেখানে কিভাবে তাদের সহায়তা দেওয়া হবে সেটি সুনিশ্চিতভাবে নিশ্চিত করা দরকার, এবং সেই বিষয়ে সরকারের একটা ভাবনা দরকার, কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার। তাহা সিদ্দিকীর কথায় অনেকগুলো প্রসঙ্গে বেরিয়ে আসছে। মূল কথা যে আমরা যে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারগুলো যে জনস্বাস্থ্যের প্রতি উদাসীনতা প্রদর্শনগুলো, তার একটা বড় কারণ হচ্ছে যে এই সরকারগুলোর সঙ্গে জনগণের সম্পর্কহীনতা। দ্বিতীয় বড় কারণ হচ্ছে এরা অধিকাংশই স্বচ্ছতা, জবাবদিহিতা, গণতন্ত্র, নির্বাচন, এইসব বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব দেন না। কিন্তু সামনের পৃথিবীতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কোভিড-19 সংকট বা এই জাতীয় সংকট মোকাবেলার জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন, গণতন্ত্র, ভালো নির্বাচন, এগুলোর কোনো বিকল্প নেই, এবং জনগণের সঙ্গে সম্পর্কের কোনো বিকল্প নেই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।